ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা আর অন্তর্বর্তী সরকার প্রধানের বৈঠকের পর যৌথ বিবৃতি নজিরবিহীন এমন তকমা দিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে একদিন অনুপস্থিত থেকে আবারও মানভঞ্জন হলো জামায়াতের। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন যৌথ বিবৃতি খুব কি বেশি নজির হারালো? প্রশ্ন এখন মুখে মুখে। আর নির্বাচন এগিয়ে আসার যে কথা শোনা যায় তাতে কার ক্ষতি কার লাভ? রোজার আগে নির্বাচন হতে পারে এমন কথা তো জামায়াতের আমির আগেই বলেছিলেন। এখন তবে দোষ কি হলো? বিএনপি অবশ্য বলছে নির্বাচন হয়ে গেলে কিছু রাজনৈতিক দলের আর কোনো গুরুত্ব থাকবে না, তাই তারা এমনটা করছে। এনসিপি আবার ঐকমত্য কমিশন এবং প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। আজ জামায়াতকে বেশি সময় দেওয়ার অভিযোগে সিপিবি এবং গণফোরাম কমিশনের বৈঠক করেছে ওয়াকআউট। অনির্বাচিত সরকারের কারণে দেশে বিনিয়োগ নেই, বাড়ছে বেকারত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি চোখে পড়ে না। এমন অবস্থায় একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা তো প্রায় সব মহল থেকেই বলা হচ্ছে। সংস্কার, বিচার আর নির্বাচন একসঙ্গে এগুলোই বা ক্ষতি কি? এসবের মধ্যে আবার জাতীয় পার্টিতে আবারও শুরু হয়েছে টানাপোড়েন। এসব নিয়ে আজ বিষয় ঠিক করেছি। সংস্কার, বিচার, নির্বাচন একসঙ্গে এগুলে ক্ষতি কি? আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এবং 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, এবং আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া। আপনাদের তিনজনকে স্বাগত জানাই আজকের রাজকাহনে। প্রশ্নটা এইভাবে যদি শুরু করি, শাহাদাত হোসেন সেলিম, যে এগুলো ক্ষতি কি? আলোচনা তো করছেন, আপনি প্রায় প্রতিটি আলোচনাতেই অংশগ্রহণ করছেন ঐকমত্য কমিশনের। সেখানে বারবার যে বিশেষত দু একটি দলের চাপ, আগে সংস্কার বিচার, তারপরে গিয়ে নির্বাচন করতে হবে। নির্বাচন ভীতি কেন আমি জানি না। নির্বাচন আগের সরকার তো এক ধরনের নির্বাচন ভীতি ছিল, তারা যদি ক্ষমতা হারায়। এখন কার ভয়, কিসের ভয়? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক সহ সবাইকে ধন্যবাদ। আসলে আপনারা আজকে যে বিষয় নির্বাচন করেছেন, যে নির্বাচন, সংস্কার, বিচার, এই তিনটা একসাথে চললে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই, এই তিনটা তো একসাথে চলছে। যদিও বিচারের বিষয়ে দৃশ্যমান মাত্র হচ্ছে, এটা আরও গতিশীল হওয়ার দরকার ছিল, বিচারটাকে আরও প্রায়োরিটি দিয়ে আরও এগিয়ে আনার দরকার ছিল। আর সংস্কারের প্রশ্নে তো ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, তারা আলাপ আলোচনা করছে। ইতিমধ্যে 32টি রাজনৈতিক দলের সাথে ভিন্ন ভিন্নভাবে আলোচনা করেছে। এখন আবার যেসব বিষয়গুলো নিয়ে একেবারেই দ্বিমত, ওগুলোকে বাদ দিয়ে যেগুলো আলোচনার সুযোগ আছে তার নিয়ে আলোচনা করছে। এটা মানে 18-20টা পয়েন্টে আলোচনা করছে, গতকালকে 4টা, আজকে 4টা, যদিও সব আলোচনাগুলো সমাপ্ত হচ্ছে না। এটাগুলো একটা, আর দুটো আলোচনা সমাপ্ত হয়েছে, মাত্র দুটো আলোচনা, 8টা আলোচনার মধ্যে 2টো আলোচনা সমাপ্ত হয়েছে, আর বাকি আলোচনাগুলো আপনার চলমান। এবং প্রত্যেক দিনে মানে আমার মনে হয় তারপরেও আমরা চাপ দিচ্ছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনাটাকে শেষ করার জন্য। ওনারা বলেছেন যে এটা 30শে জুনের মধ্যে ওনারা আলোচনাটা শেষ করে আপনার এটার রিপোর্ট তারা দিতে পারবেন। তো সুতরাং আপনার নির্বাচন, সংস্কার এবং বিচার একসাথে এগোলে কোনো আপত্তি নেই এবং আপত্তি থাকার কথা নয়। আমরা ডিসেম্বর মাসে নির্বাচন দাবি করেছি, সম্ভব হলে আমরা এর আগেও নির্বাচন দাবি করেছি। আমরা মে মাসের 2 তারিখে আপনার 32টি রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি। তার মধ্যে একটি দল ছাড়া 31টি দলেই কিন্তু ডিসেম্বর অথবা একটি দল ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করেছে, কয়েকটি দল ডিসেম্বরের আগেও নির্বাচন দাবি করেছে। পরবর্তীকালে কিন্তু আমাদের যেই আপনার ধরতে গেলে মানে প্রত্যেকটা রাজনৈতিক দলেই ডিসেম্বরের নির্বাচন দাবি করার প্রেক্ষিতে উপদেষ্টা মহোদয় হঠাৎ করে আপনার এপ্রিলের মধ্যে নির্বাচনটা ঘোষণা করে বসলেন। প্রধান উপদেষ্টা তো জাপানে বলেছেন যে শুধুমাত্র একটি দল না, উনি একটি দল, এটা বলার পরে আমরা কিন্তু ওনার সাথে মিটিংয়ে করলাম। মিটিং করার পরে কিন্তু 31টা দল কিন্তু আপনার নির্বাচন দাবি করেছে। এবং এই কথাটা আমি মিডিয়াতে বলেছি যে 32টা দলের মধ্যে 26টি রাজনৈতিক দলের প্রতিনিধি বক্তব্য রেখেছেন এবং 23টি বলেছেন ডিসেম্বর এবং প্রয়োজনে ডিসেম্বরের আগে। এবং সেক্ষেত্রে হয়তো আমি ভদ্রতা করে বলি নাই যে প্রধান উপদেষ্টা মিথ্যা কথা বলেছেন অথবা অসত্য বলেছেন, এটা বলি নাই। কিন্তু এটা জাতি জেনে গেছে ওই দিনের মিটিংয়ে প্রত্যেকে আমরা মানে নির্বাচন দাবি করেছি। তো এপ্রিল নির্বাচন দাবি করার প্রেক্ষিতে প্রত্যেকেই কিন্তু বলেছে যে এপ্রিল মাসটা নির্বাচনের সময়,
সময় নয়, এটা চৈত্র মাস, কালবৈশাখী, টর্নেডো, লু হাওয়া, আপনার প্রচণ্ড গরম ইত্যাদি সময়ে এটা নির্বাচন নয়। তার আগে দিয়ে এইচএসসি পরীক্ষা, তার আগে রমজান। তো এরপরে এই অচল অবস্থা নিরসনের জন্য প্রধান উপদেষ্টা মহোদয় যখন আপনার একটা ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য ইংল্যান্ড গিয়েছেন, তখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের জোটের এবং আমাদের সকলের আপনার ঐক্যবদ্ধ যারা আমরা আন্দোলন করেছি, আমরা যার নেতৃত্বে আমরা গণ অভ্যুত্থান করেছি, সেই যারা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাতের প্রেক্ষিতে নির্বাচনটা ফেব্রুয়ারির মাঝামাঝির আগেও আনার একটা ঘোষণা ওনারা যৌথ ঘোষণা দিয়েছেন। এতে করে রাজনৈতিক ময়দানে সাময়িকভাবে একটা স্বস্তি বিরাজ করছে এবং রাজনৈতিক মহলের মধ্যে যে একটা উৎকণ্ঠা ছিল যে ডিসেম্বরের নির্বাচন আর এপ্রিলের নির্বাচনের মধ্যে যে একটা যুদ্ধাঙ্গী ভাব হওয়ার সম্ভাবনা ছিল, সেটা প্রশমিত হয়েছে। আমরা মনে করি যে ধরেন 40 থেকে 45 দিন নির্বাচন পিছালে এটা তেমন কোনো কিছু আসে যায় না। ইতিমধ্যে ওনারা ওনাদের অসমাপ্ত কাজগুলো যদি দ্রুততার সাথে করতে পারে, যদিও আমরা সন্দিহান যে ওনারা ওনাদের মন্ত্রণালয়গুলো চলমান নয়, কাজ করতে পারছেন না, বিভিন্ন ব্যর্থতা ওনাদেরকে ঝেঁকে পড়ছেন। প্রধান উপদেষ্টা ধরে ওনার উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন করছেন না, উপদেষ্টা মণ্ডলীরাও আপনার সেলিউট গান সেলিউট, তারপরে আপনার ইত্যাদি প্রশ্নে তারা একটু মানে একটু আবেগে অথবা তারা এক ধরনের মানে ইয়ের মধ্যে আছে, হেলুয়েশনের মধ্যে আছে। তো কাজের কাজ কিছু হচ্ছে না। আমরা মনে করছি তারপর যদি টোকেন বিচারটা করা যায়, বিচারের নামে তো অবিচার করা যাবে না, বিচারটাকে সময় দিতে হবে এবং সময় দিয়ে বিচারটা করতে হবে। পাশাপাশি যে সংস্কারের কথাগুলো আসছে সেগুলো চলমান অনেকগুলো। এবং গতকালকে একটা বিষয় বাংলাদেশের ইতিহাসে একটা অন্যতম একটা বিষয় বলতে পারেন যে 70 অনুচ্ছেদের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে, এটা একটা যুগান্তকারী ঘটনা। তারপর রাষ্ট্রপতি এগোচ্ছে তো অনেক কিছুই। আমি এই জায়গাটায় আসবো আপনার কাছে। আমি একটু রেজাউল ইসলাম ভূঁইয়া, এই জায়গাটায় আপনারা যদিও এখন ব্রাত্য, আপনাদেরকে কেউ আলোচনায় ডাকে না, মানে বিগত সরকারের সহযোগী হিসেবে এক ধরনের তকমা আপনারা পেয়ে আছেন, সেখানে তারপরে বাইরে থেকে নিশ্চয়ই খেয়াল করছেন। এখানে যেই রাজনৈতিক অস্থিতিশীলতা আসলে বিশেষত গত 3-4 মাস ধরে চলছিল, সেটির একটা আপাত অবসান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকের পরে হয়েছে। কিন্তু এটাকেও একদম মানে জামায়াত ইসলামীর পক্ষ থেকে নজিরবিহীন ঘটনা, যৌথ বিবৃতি। দেশ তো এখন স্বাভাবিক অবস্থায় নাই। দেশকে ভালো রাখার জন্য যদি একজন প্রধান উপদেষ্টা এবং একজন বড় রাজনৈতিক দলের শীর্ষ দ্বিতীয় নেতা তিনি যদি বৈঠক করে যৌথ বিবৃতি দেন, ক্ষতিটা কোথায়? আমি এবং আমার দল এই ব্যাপারে কোনো ক্ষতি দেখছি না। এবং আমরা দলগতভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম। কাজেই যৌথ বিবৃতি হওয়া এটা তো এরকম কোনো ব্যাপার না যে এটার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে যে এরকম কোনো বিবৃতি দেওয়া যাবে না। এটা আমার মনে হয় যে মানুষের মধ্যে একটা আস্থারও সৃষ্টি করেছে, কারণ নির্বাচনে একটা অনিশ্চয়তার ব্যাপার ছিল। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের যৌথ বিবৃতি এসছে, সেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না এইটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। নির্বাচন আরও পিছাতে পারে। জামাত ইসলাম তার নিজস্ব অবস্থান থেকে সেই বক্তব্যটা বলেছে এবং আপনি দেখবেন আজকের যে কমিশনের বৈঠক সেটা তারা প্রত্যাহার করেছিল, আবার গতকালের বৈঠকে আবার আজকে গিয়ে উপস্থিত হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি বিবেচনা করেন তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে, বিনিয়োগের অবস্থা বিবেচনা করতে হবে, আপনাকে সার্বিক আইন শৃঙ্খলার অবস্থা বিবেচনা করতে হবে। সার্বিক বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি তাহলে একটা স্থিতিশীল নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ ব্যবস্থা কিন্তু টেকসই হয় না বা বিনিয়োগ আসে না। এবং আপনার অন্যান্য যে ব্যাপারগুলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকের যে পর্যায়ে আছে, এটাকে আপনি একটা ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি বলার কোনো সুযোগ নেই। এগুলোর জন্য আপনাকে একটা জবাবদিহি করতে হবে, এরকম একটা গভর্নমেন্ট দরকার। আজকের যে গভর্নমেন্ট আছে এটা একটা উত্থানের পরে আসছে, জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে আসছে, কিন্তু এই গভর্নমেন্টের জবাবদিহির জায়গাটা কোথায়? ওরা কার কাছে জবাবদিহি করবে? যেহেতু জবাবদিহির জায়গাটা ওইভাবে একটা নির্দিষ্ট জায়গায় নেই, সেই কারণে আমার মনে হয় যে একটা নির্বাচিত সরকার আসা দরকার এবং এই নির্বাচিত সরকার পরবর্তী কাজগুলো করবে। আপনি যে বিষয়টি নিয়ে এসছেন সংস্কার, নির্বাচন এবং বিচার, সংস্কার অনেকটুকু জায়গা কিন্তু এগিয়েছে, বাকি জায়গাগুলো থাক, নির্বাচনের পরে হোক। আর বিচার তো আপনি বললেই একদিনে সমাপ্ত করার ব্যাপার না। আর বিশেষ করে 5ই আগস্টের পরের যে মামলাগুলো হয়েছে, তাদের মামলার আমি অ্যাডভোকেট হিসেবে যে এটা করছি, সেই মামলাগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি ফৌজদারি কার্যবিধিতে
একটা মামলার যখন 450-500 আসামিও দেখেছি, 500 আসামি, প্রত্যেকটা আসামির তদন্ত, তার চার্জশিট করা, করা, এটা যে সময়ের দরকার, 200-250 আসামি, কোনোটাতে 4জন 5জন 7জন আসামি, এটার সংখ্যা কিন্তু খুব কম। যে এটা একটা সময় কিন্তু নিতে হবে, নাহলে বিচার নিয়ে আপনাকে প্রশ্ন দেয়। আবার অনেকে মামলা বাণিজ্য করার জন্য অযথা কিছু মামলা দিয়েছে। যে বিচারের জন্য আপনি একটা সময় দেন এবং নির্বাচিত সরকারের উপরে একটা আস্থা রাখেন, যে নির্বাচিত সরকার যারা অপরাধের সাথে জড়িত তারা এটার একটা বিচার ব্যবস্থা করবে। আর এটা যদি না করা যায়, তাহলে আজকের যেভাবে আমাদের মানে বিনিয়োগের স্থবিরতা আসছে এবং অর্থনৈতিক অবস্থার মধ্যে যে স্থবিরতা আসছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা আছে, এই অবস্থাগুলো দিন দিন আরও খারাপ হতে থাকবে এবং একটা পর্যায়ে এটা সামাল দেওয়া খুব কঠিন হয়ে যাবে। কাজে আমি মনে করি যে অনতি বিলম্বে, যেহেতু প্রধান উপদেষ্টা এবং বিএনপি একটা বড় দল, তার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একটা সমঝোতা হয়েছে, এই সমঝোতাটাকে অন্যভাবে না দেখে এই নির্ধারিত তারিখের মধ্যে যদি নির্বাচন করা যায়, অন্তত অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে, সমাধান হয়ে যেতে পারে। এবি মোশাররফ হোসেন, সেই জায়গাটায় আমি জানি না সরকার একটা ইগোইস্টিকের জায়গায় আছে কিনা। কারণ এই রেজাউল ইসলাম ভূঁইয়া কিন্তু কথা বলার সময় বলেছেন যে তিনি এখনো শিওর না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, সেটাও পেছাতে পারে। মানে সন্দেহের একটা জায়গা থেকে গেছে। কিন্তু এই সন্দেহটা কেন দানা বাঁধে? নির্বাচনের জন্যই তো আপনারা 15-16 বছর ধরে আন্দোলন করেছেন। সেখানে একটা ছাত্রদের একটা সংগঠন, একটা গ্রুপ, সাধারণ মানুষের অংশগ্রহণ, সবকিছু মিলে একটা চূড়ান্ত পরিণতি। তো নির্বাচনটা নিয়েই কেন যেন এই দোলাচল? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার দুই সহ আলোচক। আমরা কিন্তু আপনি দেখবেন বিএনপি যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখনও কিন্তু আমরা নির্বাচনের কথা বলেছিলাম যে এই একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনই এই সংকট সমাধানের সবচেয়ে সর্বোত্তম পন্থা। কিন্তু আপনি দেখবেন যে আপনি যে কথাটা আপনার উপস্থাপনে বলেছেন, আওয়ামী লীগের একটা ভীতি ছিল নির্বাচন যদি বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ হয় তাহলে ক্ষমতা হারাতে পারে। এই ভীতি কিন্তু আওয়ামী লীগকে একটা ফ্যাসিস্টে পরিণত করেছে। ঠিক একই পরিস্থিতি আমরা পদধ্বনি কিন্তু একটা শুনতে পাই। কারণ এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যেই উপদেষ্টা মণ্ডলী যারা আছে, এরা অনেকে কিন্তু অনেক ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কিছু কিছু উপদেষ্টার নাম আপনি যদি জিজ্ঞেস করেন, আমরা অনেকেই বলতে পারবো না, 2-4-5 জনের নাম বলতে পারবো বাকি, কারণ তাদের কর্মক্ষেত্রটা খুব সংকুচিত, দৃশ্যমান না, যার কারণে অনেকে দীর্ঘদিন একটু ক্ষমতার থাকতে চায়। এই একটা সংকট আমার কাছে মনে হচ্ছে এক। আর অন্যদিকে তারা কোনো শক্তিকে মনে হয় একটু অগ্রাধিকার দিতে চায় বা সহযোগিতা করতে চায়। যেমন আপনি দেখেন যে এই নির্বাচন পিছাতে কারা চায়, মূলত দুটা শক্তি চায়। একটা হলো এনসিপি, যারা আসলে রাজনৈতিক দল কিনা আমি জানি না এখনো, কারণ তাদের নিবন্ধন নাই, তাদের কোনো গঠনতন্ত্র নাই, তাদের কোনো আগামী দিনে কি দর্শনের উপর তারা রাজনীতি করবে সেই ধরনের কোনো আলামত আমরা দেখতে পাই না। সুতরাং তাদের একটু সময় দরকার। এবং আপনি দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য যদি আপনি উনি বলছে ছাত্রদের একটি দল হবে, তাদের একটু সময় দেওয়া দরকার। জামাতে ইসলামী দীর্ঘদিন তাদের নিবন্ধন ছিল না, এই 5 তারিখের পর তারা নিবন্ধন ফিরিয়ে পেয়েছে। সুতরাং তারা হয়তো মনে করতে পারে তাদের একটু সময় দরকার। তো সামগ্রিকভাবে দেশটাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আপনার সময় ক্ষেপণ করা, এটা মনে কোনো বুদ্ধি। আমি আপনাকে একটা ডাটা দিই, আপনাকে দেখবেন। এখানে সেলিম ভাই আছে, ব্যবসায়ী লোক। আমরা যদি আমাদের বাংলাদেশে বাইরে থেকে যে আমরা রেমিটেন্স যে বৈদেশিক মধ্যে অর্জন করি, তার মধ্যে 100 টাকার মধ্যে কিন্তু 84 টাকা আমরা পাই গার্মেন্টসের, পোশাক শিল্প থেকে। আপনি আমরা যদি এই দেখেন এই কয় মাসে, আগস্ট 2024 থেকে এই মার্চ 2025 যদি আপনি দেখেন, আমাদের 59টি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এবং এই অবস্থা যদি চলতে থাকে, আপনার এপ্রিল 2026 পর্যন্ত 117টা গার্মেন্টস বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। এটা কারণটা কি? একদিকে তারা ঋণ পাচ্ছে না, বিনিয়োগ নাই। অন্যদিকে তারা অর্ডার ফেল করছে, বায়াররা আস্থা পাচ্ছে না। দ্বিতীয়ত আপনি দেখেন যে ডেভেলপমেন্ট পার্টনাররা স্পষ্ট ভাষায় বলেছে যে এই গভর্নমেন্টের আমলে তারা কোনো বিনিয়োগ করবে। তো সেক্ষেত্রে গার্মেন্টসের ক্ষেত্রে একটা অশনি সংকেত করতে আমরা লক্ষ্য করি। আপনার দারিদ্র্যের হার যদি দেখেন, যে আমরা বাংলাদেশের দারিদ্র্যের হার মোটামুটি আমরা কমিয়ে নিয়ে এসেছি। এই বর্তমানে দেখেন 2024-এর দারিদ্র্যের হার এখন হলো 20.5%। এই অবস্থা যদি চলতে থাকে বর্তমানে, তাইলে 2025-এর এটা 22.9 হবে এবং 26-এ হয়ে যাবে এটা প্রায় 25.6%। ভয়ানক অবস্থার দিকে। আপনি যদি দেখেন, আমাদের বিনিয়োগ দেখেন, যেটা আমাদের মূল বিষয়,
কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। 2023-24 সালে জুলাই থেকে মার্চ পর্যন্ত আমাদের বিনিয়োগ ছিল $116,40,00,000। 2024-25 এটা এসে দাঁড়িয়েছে $86,10,00,000 এবং ধারণা করা হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে 2025-26 এটা নেমে আসবে মাত্র $63,00,00,000। অর্থাৎ একটা ভয়ঙ্কর বাংলাদেশ কিন্তু আগামী দিনে আমাদের সামনে অপেক্ষা করছে। তো এই অবস্থা থেকে উত্তরণের একটাই পথ আছে, জনগণকে ক্ষমতায়ন করা। তো জনগণকে ক্ষমতায়ন করার বাংলাদেশের নানা উপাদানের মধ্যে একটা উপাদানকে আমরা যে স্বীকৃতি মনে করি, সেটা জনগণের ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেওয়া। ওনারা তো বলেন যে ওনাদের ম্যান্ডেট আছে, জনগণ ম্যান্ডেট দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। জনগণের ম্যান্ডেট কি দিয়েছে? জনগণ তো ম্যান্ডেট দিয়েছে একটি নির্বাচিত গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য। এর বাইরে কি কোনো ম্যান্ডেট দিয়েছে? তো সেই গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য তাদের সে আগ্রহটা কতটুকু? আপনার যদি আমরা একেবারে নির্বাহভাবে আপনি বিশ্লেষণ করেন, এখানে সেলিম ভাই যায় যে ঐক্যমতের মিল, এই 10 মাসে তাদের অর্জনটা কতটুকু আপনি দেখেন? দুটি বিষয়ে ঐক্যমত, 70 অনুচ্ছেদের। তাও 70 অনুচ্ছেদে কি, এখানে 70 অনুচ্ছেদ দুইটা, একটা হলো অর্থ বিল, আর একটা হলো আস্থা গভর্নমেন্টের আস্থা ভোট। তো এর দুইটার বাইরে তো বিএনপির পক্ষ থেকে আরো দুইটা প্রস্তাব ছিল যে আপনার যাতে গভর্নমেন্ট ফল না করে, না ওই যে অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন, আর একটা হলো ন্যাশনাল সিকিউরিটি। তো এই দুইটা নাই। এখন যদি সংবিধান সংশোধন, যদি রাষ্ট্রের প্রয়োজনে অনেক সংবিধান সংশোধন, এই যে এখনই ইউনূস সরকার যেই রাষ্ট্রীয় ক্ষমতায় আছে 5 তারিখ থেকে, আপনি আগামীতে যেই ক্ষমতায় যাক না কেন তাকে কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট করতেই হবে। সেটা কিভাবে হবে? সেটা জুলাই সনদের মাধ্যমে হতে পারে। আমি জুলাই সনদ কিন্তু মাস্ট, জুলাই সনদ ইজ নট এ কনস্টিটিউশন। এটাকে কিন্তু আমরা পরবর্তী জাতীয় সংসদে পাস করাতে হবে। সুতরাং আপনি যদি এই ধারাটা বাদ দিয়ে দেন, তাহলে আগামী দিনে জাতির যদি কোনো সংকট তৈরি হয়, সেটা আপনি কিভাবে মোকাবেলা করবেন? জি, এই জায়গাটা আলোচনা আমরা ফিরবো। কারণ হচ্ছে কি, এই যে এত আলোচনা করছেন সাদাত হোসেন সেলিমরা, যে আলোচনা করছেন সেই আলোচনা সহসভাপতি কালকে পরশুদিন একটা অনুষ্ঠানে বলেই দিয়েছেন যে যত কিছুই হোক, এখন যে আপনারা রাজনৈতিক দল আছেন তাদের মাধ্যমে যে নতুন বন্দোবস্ত হবে তিনি নাকি সেটা মনে করেন না, বিশ্বাস করেন না। সেটা নিয়ে আপনারা কি মন্তব্য করবেন, এটা আলোচনায় আসবো। দর্শক, জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে রাজকাহন থেকে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন। আমন্ত্রণ আরেকবার জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে রাজকাহনে। আজ আমরা আলোচনা করছি সংস্কার, বিচার, নির্বাচন একসঙ্গে এগুলে ক্ষতি কি, এই শিরোনামে। রেজাউল ইসলাম ভিয়া, যেই কথাটা আমি বিরতিতে যাওয়ার আগে বলে গিয়েছিলাম সেটির উত্তর আপনার কাছে নিয়ে তারপরে পরপর আসি, যে যদি এই বন্দোবস্তে, এই রাজনৈতিক অবস্থায়, সংস্কৃতিতে এইসব সংস্কার করে যদি কোনো পরিবর্তনই না দেখেন, তাহলে ঐকমত্য কমিশনের সহসভাপতি কি সংস্কার করবে বা কমিশন কি সংস্কার করবে, লাভ কি হবে? উনি যেটা বলেছেন যে পুরাতন দলগুলো করতে পারবে না, কি জানি কয় নতুন বন্দোবস্ত ব্যবস্থা কায়েম করতে পারবে, এটা উনি বিশ্বাস করেন না। উনার এই বক্তব্যের সাথে জনগণ তো একমত না, আমরা পুরো রাজনৈতিক দলগুলো একমত না। বাংলাদেশে যা কিছু হয়েছে, দলগুলোর অনেক দুষ্ত্রুটি থাকতে পারে, দলের ব্যক্তির দুষ্ত্রুটি থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে হচ্ছে যতগুলো আন্দোলন হয়েছে এখন প্রথম থেকে এই পর্যন্ত তাদের মধ্য দিয়ে হয়েছে। এখন তারা না পারলে কারা পারবে? 5ই আগস্টের পরে জন্ম নেওয়া 26টি দল, তাদের জনপ্রিয়তা কি, তাদের জনগণের মধ্যে অবস্থান কি, জনগণ তাদের নাম জানে? কাজেই পুরাতন রাজনৈতিক দলগুলো এইভাবে মানে পিছিয়ে রাখা বা এইভাবে করা, এটা আমার মনে হয় যে উনি কী কারণে করেছে জানি না, কিন্তু এটা করা আমার ব্যক্তিগতভাবে মনে করি যে ঠিক না। বাংলাদেশের রাজনীতিতে অনেক উত্থান পতন হয়েছে এবং এখানে অনেক রক্ত দেওয়া হয়েছে যে জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। এই রক্ত দেওয়ার কাজগুলা ছাত্ররা যেরকম করেছে, রাজনৈতিক দলও সেইগুলোর সাথে যুক্ত ছিল। রাজনৈতিক দলকে বাদ দিয়ে ছাত্র আন্দোলন মানে একেবারে পরিপূর্ণ হয়েছে, এটা 52-তে কিছুটা হতে পারে। তারপরে প্রত্যেকটা আন্দোলনের সাথে কিন্তু রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ছিল। এখন এইবারের যে আন্দোলন, সরাসরি ছাত্ররা সামনে আছে, কিন্তু পেছনে এই রাজনৈতিক দলগুলো কিন্তু সক্রিয় সমর্থনে ছিল, সরাসরি মাঠেও ছিল অনেক ক্ষেত্রে। এটা অস্বীকার করার কোনো যুগ নাই। যদি বলা হয় যে শুধুমাত্র এই ব্যবস্থাটা এইভাবেই হবে, এটা ঠিক। আর যারা এই কমিশনে বসে স্বপ্ন দেখছে, তারা তো কিছু করার মতো অবস্থান আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এই সম্পূর্ণ সংস্কার, নতুন বন্দোবস্তটা কী রে ভাই? প্রত্যেক দল তো প্রত্যেক দলের তার নির্বাচনের সময় বন্দোবস্তের কথা বলে। বিএনপি 31টা বন্দোবস্তের কথা বলেছে না? সাদাত ভাই তার দলের পক্ষ থেকে বলছে না, আমি আমার দলের পক্ষ থেকে বলছি না? এটাই তো বন্দোবস্ত। আমি সামনে আসলে কি করব, কিভাবে হবে, এটাই নতুন বন্দোবস্ত। এখন নতুন বন্দোবস্তর মানেটা কি? এখন আপনি সংবিধানকে করে দেবেন,
একদম ছুঁড়ে ফেলে দেবেন, এটা নতুন বন্দোবস্ত? আপনি জুলাইয়ের ঘোষণার মধ্য দিয়ে দেশ চালাবেন, এটা কোনো বন্দোবস্ত? আপনি জাতীয় নির্বাচনকে বাদ দিয়ে আপনি পরিষদের নির্বাচন করে ইয়ে আনবেন, ম্যান্ডেটারি না দেশ চালাবেন, এটা বন্দোবস্ত? এই বন্দোবস্ত জনগণের কাছে যান, জনগণ কর্তৃক গ্রহণ করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে পুরাতন দল পারবে না নতুন দল। যদি এরকম যদি আমরা ধরেই নিই যে এনসিপি নতুন দল, তারাও যে আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা নতুন দল, এবং তারা নতুন বন্দোবস্ত চায়, কিন্তু আজ পর্যন্ত দল গঠনের পর থেকে নতুন বন্দোবস্ত, নতুন কিছু করা, নতুন রাজনৈতিক দল, নতুন চিন্তা কিছু পেয়েছেন? আপনার এটা তো কিছু হয়নি। আপনার ধরেন তারা আপনার ওই পুরনো ছেঁড়া জোতাই পা দিচ্ছে আর কি, নতুন কোনো কিছুই করে দেখাতে পারে নাই। আর নতুন কিছু করার মানে তাদের যদি আকাঙ্ক্ষা থেকে থাকে, অথবা জনমনেও যদি তাদের প্রতি কোনো সমর্থন থেকে থাকে, তাদের নানাবিধ কর্মকাণ্ডে সেই কিন্তু ওটা মান হয়ে গেছে। এখন যে নতুন রাজনৈতিক দল বলেন যে এনসিপি তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে, রাজনৈতিক মাঠে আর তার কোনো অবস্থান নেই। এবং আজকে আমাদের বিএনপি মহাসচিব যেটা বলেছেন যে নির্বাচন হলে অনেক দলগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এটাও কথাটা ঠিক। তারা কিন্তু আর রাজনৈতিক ময়দানে আর নতুন করে আর কোনো কিছু সৃষ্টি করতে পারবে না। তারা শুধু ক্ষয় হবে, ক্ষয়িষ্ণু হবে, নানা বিতর্কতে তারা জড়িত গেছে, বিশেষ করে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে, তারা বিভিন্ন রকমের স্ক্যান্ডেলে জড়িয়ে গেছে। তারপর তাদের পক্ষ থেকে আপনার মানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য ইত্যাদি করে আসলে জনগণ তাদের প্রতি প্রচণ্ড রকম হতাশ। যদিও আমরা প্রথম থেকে ডে ওয়ান থেকে বলেছি যে তারা সরকারে যোগদান না করে যদি তারা ঐক্যবদ্ধভাবে থাকতে পারতো তাহলে সেটা আমাদের জন্য ভালো হতো, কারণ তারা একটা সময়ে আন্দোলনে ডাক দিয়েছে, আমরা জনগণ সবাই তাদের কাতারে একসাথে হয়েছি, আমরা 17 বছর আন্দোলনের পটভূমি তৈরি করেছি, সব কিছু ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে তারা অপ্রাসঙ্গিক, এবং তাদেরকে কেউ প্রাসঙ্গিক করতে চাইলেও সেটা আর পারবে না। বিশেষ করে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা সুনির্দিষ্ট দিনক্ষণ হওয়ার পর থেকে যারা তাদেরকে আপনার বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতো, বিভিন্ন আপনার উপদেষ্টাদের মধ্য থেকে, ছাত্র উপদেষ্টা না অন্যান্য উপদেষ্টা, তারাও কিছুটা চুপসে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে। এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে আমরা যখন যাচ্ছি তখন আমাদের কিন্তু একটা ধারণা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ অথবা তাদের কর্মকর্তাবৃন্দদের একটা প্রচ্ছন্ন একটা মানে সমর্থন তাদের প্রতি আছে আর কি। এবং তারা কিন্তু আপনার বিভিন্নভাবে নিজেদেরকে জাহির করার যে প্রচেষ্টাটা চালাচ্ছে সেটাও কিন্তু আমাদের মধ্যে খুব একটা দাগ কাটছে না আর কি। পাশাপাশি আপনার জামাতে ইসলাম যেমন আজকে তারা গতকালকে অনুষ্ঠানে যায়নি, আজকে তারা তাদের অনুষ্ঠানে গিয়েছে, অনুষ্ঠানে যাওয়ার পরে বক্তব্য রাখছেন। এই বক্তব্যের মধ্যে আমাদের এখানে আলোচনা ছিল যে আপনার রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টা নিয়ে আলোচনা ছিল, তার আগে দিয়ে আলোচনা ছিল আপনার জাতীয় সাংবিধানিক কাউন্সিল হ্যাঁ এটা নিয়ে আলোচনা ছিল। তো এই আলোচনা আমরা অংশগ্রহণ করেছি, আমাদের আলোচনাটা একদম প্রাসঙ্গিক এবং আপনার স্বল্প সময়ের জন্য। জামাতের প্রতিনিধি দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা করছেন এবং তিনি আপনার ওই দুইটা দল মিলে আপনার ঘোষণাপত্র করতে পারেন কিনা, তারপর প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছেন ইত্যাদি প্রশ্ন বলার পরে তখন আমি উঠে দাঁড়িয়ে বলেছি আপনি অপ্রাসঙ্গিক কথা বলছেন। সেই মুহূর্তে বেশ কয়েকটা রাজনৈতিক দল দাঁড়িয়ে এটা প্রতিবাদ করেছে এবং গণফোরামের মাহবুবুর রহমান সাহেব কিন্তু ওয়াকআউট করেছে। আমরা কিন্তু পরবর্তীকালে ওনাকে ধরে নিয়ে এসেছি এবং বলেছি যে ভবিষ্যতে আলাপ আলোচনার মধ্যে যেন অন্তত নিয়ে একটু আলোচনায় আসবো। তার আগে একটু যে প্রসঙ্গটা বলেছিলাম যে যদি আমার এই যে ঐকমত্য কমিশনের সহসভাপতি মনে করে যে এত কিছু সংস্কার করে মনে হয় না আপনাদেরকে দিয়ে পরবর্তীতে এটা সমাধান করা সম্ভব, তাহলে আর এত কিছু করে কি লাভ? না, এখানে একটা জিনিস কিন্তু আমরা বারবার বলে আসছি, আপনি যেই সংস্কার প্রস্তাব আপনি উত্থাপন করেন অথবা ঐক্যমত হন, এগুলি বাস্তবায়ন হবে কখন? নেক্সট পার্লামেন্ট, সংসদে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তো এটা তো হবে। সুতরাং এখানে রাজনৈতিক দলগুলির আস্থাটা কিন্তু খুব সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু আপনি দেখবেন প্রয়োজনীয় সংশোধনের বাইরে গিয়ে তারা এই যেমন আপনি যেটা বলেন সেকেন্ড রিপাবলিক, আমার কি রাষ্ট্রকে ফেল করেছে আমি সেকেন্ড রিপাবলিক দরকার? অথবা যে কনস্টিটিউশনে ডক্টর ইউনূস এখন দেশ পরিচালনা করছেন, আপনি বলছেন এইটার ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করতে হবে। যদি আপনি নতুন সংবিধানের কথা বলেন তাহলে এই গভর্নমেন্টই তো ভ্যালিড না, এটা লিগ্যাল গভর্নমেন্ট না। সুতরাং আপনাকে তো যেই বক্তব্যটা যেই প্রস্তাবনা উত্থাপন করবেন তার সাথে বাস্তবতার তো একটা মিল থাকতে হবে এক। আর এনসিবি যে প্রস্তাবগুলো দিচ্ছে আমরা কি বলি যে তারা যদি তারা এখন কিন্তু আমরা একটা কথা কিন্তু আমি সেলিম ভাইরা বলছে না কেন আমি জানি না, এখনো কিন্তু তারা কোনো নিবন্ধনকৃত রাজনৈতিক দল না, অথচ তাদের ইম্পর্টেন্সই আপনি দেখেন। এখানে কিন্তু সরকারের যে নিরপেক্ষতা কি ক্ষুণ্ণ হচ্ছে না?
এখানে কি প্রশ্ন তোলা যায় না যে এতগুলি নিবন্ধন দলের কারণে, তাইলে আপনি অন্য দলকে আহ্বান করেন না কেন? আর অনেক দল তো আছে। আচ্ছা, তাদেরকে ডাকেন না তো, তাহলে এদেরকে, অর্থাৎ এখানে একটা প্রচ্ছন্ন সমর্থন কারো কারো আছে। হ্যাঁ, যদি এনসিপি মনে করে আগামী দিনে বাংলাদেশে এই পরিবর্তনগুলি তারা চায়, তাহলে আগামী দিনে তো একটি নির্বাচন আছে সামনে, এবং আমরা সবাই বিশ্বাস করতে চাই আগামী দিনে নির্বাচনটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ হবে। সুতরাং যদি আমরা বিশ্বাস করি নির্বাচন অবাধ, সুস্থ, নিরপেক্ষ হবে, তাহলে এনসিপি বলুক আপনারা যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেন আমরা সংবিধান নতুনভাবে লিখব, আপনারা যদি আমাদের রাষ্ট্র ক্ষমতা দেন আমরা সেকেন্ড রিপাবলিক করব, আপনারা যদি আমাদের ক্ষমতা দেন আমরা রাষ্ট্রপতির অপসারণ করার যে আইন দরকার করব। এই ম্যানিফেস্টো দিয়ে তাদের মনে হয় নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। জনগণ যদি সমর্থন দেয়, ওকে, আমরা জনগণের রায়কে মেনে নেব। কিন্তু আপনার জনসমর্থন আছে কিনা এটা প্রশ্নবিদ্ধ। আপনার রাজনৈতিক দল এখন আপনি তৈরি করতে পারেন না, অথবা আপনি নতুন করে সবক দিচ্ছেন। এগুলি মনে হয় বাংলাদেশের মানুষ, সেলিম ভাই যে কথাটি বলেছে, 5 তারিখ যদি গ্রহণ করলো, এখন মনে হয় সে গ্রহণযোগ্যতা অনেকটা হ্রাস পেয়েছে। যার কারণে আপনার গণতন্ত্রে যদি আপনি বিশ্বাস করেন, জনমতটাকে যদি আপনি শ্রদ্ধা জানাতে চান, তাহলে অবশ্যই আগামী দিনে জনগণের রায়টাকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু আপনাকে অগ্রসর হতে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা ব্যাপক ঘাটতি দেখছি, যার কারণে আমার মনে হয় যে আপনার ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান উনি এই জিনিসটা অনুধাবন করতে পেরে মানে অ্যাডভান্সই একটা বক্তব্য বলে রাখছে। আজকে আলোচনায় যেটা এনসিপির আহ্বায়ক সবশেষ বেরিয়ে এসে খুবই হতাশ, যে আজকে আলোচনা খুবই হতাশ, এবং তিনি হতাশ বলতে আমি একটা কথা বলছি, আজকে ওই যে এনসিসি নিয়ে ওইটা বলছি। এখন আপনি এনসিপির কথা বলেন, এনসির কি বলে? গণতন্ত্রের কথা বলে। তো এখন যদি সেলিম ভাই বলছে যে 32টি দলের মধ্যে 31টি দল নির্বাচন চায়, তাই একা এনসিপি বললে কি এটাকে গণতন্ত্রের কোন সূচকে আমরা তার মূল্যায়ন? অবশ্যই না। বলেন আপনি এই মন্তব্য যেটা বলেছেন যে এনসিসি গঠনের বিপক্ষে যারা, তারা ফ্যাসিবাদী ব্যবস্থায় থাকতে চায়। আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসে। দর্শক আপনারা থাকবেন, আপনারা আছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আজ আমরা আলোচনা করছি সংস্কার, বিচার, নির্বাচন একসঙ্গে এগুলে ক্ষতি কি শিরোনামে। আবারও স্বাগত জানান তিনজনকে। সাদাত হোসেন সেলিম যে কথাটা বলেছিলাম, যে এনসিসির বিরোধিতা করে ফ্যাসিবাদের পক্ষে, মানে ফ্যাসিবাদ ব্যবস্থায় থাকতে চান আপনারা যারা রাজনৈতিক দল আছেন, কিন্তু বিষয়টা হচ্ছে সব সংস্কার করলাম, ধরুন কালকে বিএনপি ক্ষমতায় আসলো, এসে এগুলো কেউ মানলো না, তাহলে ব্যক্তি দল যদি এই জিনিসগুলো চর্চা না করে সংস্কার করেই বা কী হবে? না, আমরা তো সেটাই বলছি। আমরা বলছি সংস্কারটা ততটুকু হওয়া দরকার যতটুকু আপনার সংস্কার প্রয়োজন, এবং আমরা প্রয়োজনীয় সংস্কারের কথাটা বলছি। প্রথম সংস্কারটা করা দরকার নির্বাচনটাকে নিরপেক্ষ করার জন্য, যেটা দরকার তা সেই সংস্কারটা করা দরকার। কিন্তু সেই সংস্কারে সরকারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আর বর্তমান যে সংস্কারগুলো নিয়ে আছেন, এগুলো অনেকগুলো উচ্চাকাঙ্ক্ষী অনেকগুলো বাংলাদেশের বাস্তবতার সাথে মিল নেই। বলছে এখানে সংস্কার করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে, অথবা অনেকেই আপনার দীর্ঘদিন যাবৎ জনগণের সাথে সম্পর্কহীন, যে কারণে তারা আসলে সংস্কারটা কোথায় করতে হবে সেই জিনিসটা বুঝতেছে না। আমরা সবসময় বলি যে সংস্কার একটা করে চলমান প্রক্রিয়া, এটা সবসময় চলতে থাকবে। বিএনপির নেতৃত্বে আমরা যারা আছি, আমরা 31 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছি। সেই সংস্কারের ব্যাপার নিয়ে আমরা জনমত তৈরি করছি, এবং ক্ষমতায় গেলে সে সংস্কার বাস্তবায়ন করা হবে, সেই ধরনের আমরা কথা বলছি। এখন এনসিসি যেটা ইয়ে করতেছে আপনার এই এনসিসির এনসিসির যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল যেটা করেছে, এটা আপনার রাষ্ট্রের রাজনৈতিক দলগুলো আলোচনার মধ্যে অধিকাংশ রাজনৈতিক দলগুলোই কিন্তু বলেছে যে এটা কিন্তু আপনার সরকারকে ভিতর আরেকটা সরকার, এবং সরকারকে অকার্যকর করার একটা জবাবদিহিতা, এটার কোনো জবাবদিহিতা নাই। সবচেয়ে মানে সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো যে একটা সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, এটা এখন একটা বাস্তবতা। এখন তাহলে কি করতে হবে? বিএনপির হাত পা বাঁধার জন্য যা যা করা দরকার সেটা করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। এই প্রচেষ্টাটা চালানোর কারণেই কিন্তু সংস্কারের অনেকগুলো বিষয় যেটা অপ্রয়োজনীয়ভাবে আসতেছে। এখন আপনার এই যে এনসিসি, যেটা এনসিসির আপনার এমন কিছু প্রস্তাবনা দিচ্ছে যে প্রস্তাবনা সরকার কিন্তু কার্যকর করা যাচ্ছে না, বা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে, সংসদীয় গণতন্ত্রের প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে আপনি যদি চূড়ান্তভাবে আপনার রশি দিয়ে টেনে ধরেন অথবা হাত পা বেঁধে দেন, তাহলে তো এখানে কার্যকর করা যাবে না। যে কারণে আমরা বলছি যে এটা আসলে প্রয়োজন নাই। আর যদি প্রয়োজন থাকে তাহলে এটাকে ছোট্ট আকারে আপনার ধরেন সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা ঐক্যমত্য করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে নিয়োগটা আছে সেই নিয়োগের ব্যাপারে আপনারা একটা জাতীয় ঐক্যমত গড়ে তুলতে পারেন। কিন্তু ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও কিন্তু ব্যাপারটা কিন্তু খোলাসাভাবে বলছে না। আর এনসিপি বলছে যে এটা তাদের দাবি। এনসিপি কিন্তু আছে
কথা বলে দিচ্ছে এটা তাদের দাবি, এবং মনে হচ্ছে যে তাদের দাবিটাকেই আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন জামাতও এই দাবিকে আবার সমর্থন করেছে। রেজাউল ইসলাম ভূঁইয়া, আমি এনসিপির ব্যাপারে বলতে চাই এই জিনিসটা আসলে যেভাবে এসছে আমি এইটার সাথে খুব বেশি একমত, কিন্তু এটা প্রধানমন্ত্রীর ক্ষমতার যে এখনের যে অবস্থান, এই অবস্থানটা একটু পরিবর্তন হওয়া দরকার, এটার সাথে আমি একমত। কারণ 48-3 যদি আপনি দেখেন সাংবিধানিক সংবিধানের, তাহলে সেখানে রাষ্ট্রপতির কাম হলো 2টা, এটা প্রধান বিচারপতি এবং একে শুধুমাত্র শপথ করানো, আর বাকি সকল কাজ প্রধানমন্ত্রীর সুপারিশ করতে হবে। সুপারিশ করা মানে প্রধানমন্ত্রী এটা করাচ্ছে, বিচার ব্যবস্থা বলেন, অন্যান্য ব্যবস্থা বলেন। আরেকটা কাকতালীয় ব্যাপার হলো যে যিনি প্রধানমন্ত্রী তিনি সংসদের নেতা এবং দলের নেতা, ওই 48-এর ওইটার কারণে উনি আবার বিচার ব্যবস্থার সব কিছুর সাথে নিয়ন্ত্রিত। এখন একটা ব্যক্তি, সংসদ, আমাদের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ, তিনটা পরস্পরের সহযোগিতায় রাষ্ট্র চলবে। এই সহযোগিতার মধ্যে এক ব্যক্তি যদি নির্বাহী বিভাগের প্রধান হয়, পাশাপাশি সংসদের প্রধান হয় এবং ইনডাইরেক্টলি বিচার বিভাগের প্রধান হয়, তাহলে তিনটা সংস্থা যে রাষ্ট্র পরিচালনা করবে পরস্পর সহযোগিতায়, এই তিনটা সংস্থার প্রধান হওয়ার কারণে সেই লোকটা মনের অজান্তেই পাওয়ারটা এমন ইয়েতে চলে যায় যে তার জবাবদিহি করার জায়গা নাই। যদি এটা সেপারেশন হয় তাহলে প্রধানমন্ত্রী নির্বাহী প্রধান হিসেবে সংসদের কাছে জবাবদিহি করবে, সেখানে সংসদের কাছে জবাবদিহির ব্যবস্থাটা যদি থাকে তাহলে আমার মনে হয় যে কিছুটা স্বচ্ছতা বা কিছুটা রাষ্ট্রীয় এখন যিনি প্রধানমন্ত্রী তিনি সংসদের নেতা, তিনি কার কাছে জবাবদিহিটা করবেন? তিনি আবার বিচার বিভাগের প্রচ্ছন্ন মালিক, ক্ষমতার মালিক। এই যে জায়গাটা, এইটাতে কিভাবে ভারসাম্য আনা যায়, এটার একটু সংশোধনী হওয়া দরকার বলে আমি মনে করি। ওনারা যে প্রস্তাবটা যেভাবে দিয়েছে আমি কিছু দেখেছি, পুরোপুরি আমার ইয়েতে নাই, ওইভাবে না হলেও অন্তত এই জায়গায় একটা ভারসাম্য আনা দরকার। এটা না হলে গত 14 বছরে শেখ হাসিনা যেরকম মানে অপ্রতিরোধ্য হয়ে গেছিল যে উনি যেটা বলে সেটাই, আর হলো প্রধানমন্ত্রী ইয়েতে আসবে, প্রধানমন্ত্রীর আন্ডারে মন্ত্রিসভা হবে, কিন্তু উনি নির্বাহী প্রধান হিসেবে সবগুলা ওনার যে মন্ত্রিসভার সবগুলা সদস্য ওনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে কাজ করতে হবে। এইটাতে কিছু মন্ত্রণালয় ভিত্তিক কিছু যদি স্বাধীন দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এই যে স্বৈরাচারী হয়ে ওঠা এবং এই ব্যবস্থাটা আমাদের সংবিধানে এখন কার্যকর, এই ব্যবস্থা সংবিধানে যদি কার্যকর থাকে যে কেউ আসবে সেই কিন্তু এটা। আমি যে প্রশ্নটা করেছিলাম, ধরেন সবকিছু চেঞ্জ করা হলো, কিন্তু ব্যক্তি বা মানুষ, ধরেন বিএনপির তারেক রহমানকে তারা সকল দায়িত্ব দিয়ে দিচ্ছেন স্থায়ী কমিটি মিটিং করে, বা আওয়ামী লীগের আমলে এসে হয়েছে, আপনার জাতীয় পার্টি সকল দায়িত্ব চেয়ারম্যানকে দিয়ে দিয়েছেন। চেয়ারম্যান যদি এটা করে, সেখানে ব্যক্তির পক্ষে এই বিরোধিতা করা বা দায়িত্ব দেওয়ার পরে এটা না মানা, এটা তো সম্ভব কি? না, এখানে আমি একটা জিনিস মনে করি, আপনি এখানে কিন্তু বিএনপির যদি আপনি দেখেন যে 31 দফার মধ্যে আপনি সেখানে কিন্তু রাষ্ট্রীয় ভারসাম্য কিভাবে কিন্তু স্পষ্টভাবে বলেছে, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য একটা ব্যালেন্স নিশ্চিত করতে হবে। ব্যালেন্সটা কীভাবে? আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব এবং কর্তব্যটাকে আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে। যেমন এখন আপনি বিচারপতি নিয়োগ কীভাবে হয় আপনি দেখেন, আমাদের এই যে 31 দফার মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মাধ্যমে করা হবে, অপসারণ করা হবে, তোমার বিচার বিভাগের জন্য আলাদা একটা কমিশন করা হবে। এভাবে যদি আপনি ক্ষমতাটাকে নির্দিষ্ট করে দেন যে কোন কোন পদ্ধতিতে এটা হবে, তাইলে এভাবে স্বৈরাচারী হওয়ার সুযোগটা কিন্তু থাকবে না। আর সবচেয়ে এখানে আমি আরেকটা জিনিস মনে করি যে প্রধানমন্ত্রীকে বিশেষ করে সংসদের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। আমাদের দেশে কিন্তু এটা সাধারণত কম হয়, এটাকে নিশ্চিত করতে হবে। তাহলে আমার মনে হয় সংসদের কাছে দায়বদ্ধতা কি করে, ধরেন আপনারা 200 সিট নিয়ে ক্ষমতা মানে সরকার গঠন করলেন, 100 আসনে বিভিন্ন দলের লোক আছে, এখন এই 200 জন যারা এই সরকার দলের সদস্য, তারা কি প্রধানমন্ত্রীকে কোনো প্রশ্ন করার সাহস পাবে? কেন করবে না? এখন তো সংসদের সেই সিস্টেম তো অলরেডি বিগত ফেসিস থাকলেও ছিল, কিন্তু এইটাকে আমি বলছি যে আমরা তো কিছু পরিবর্তন চাচ্ছি, এই পরিবর্তনটাগুলো আপনি সুনির্দিষ্ট করেন। যেমন আপনি মনে করেন স্বাধীনতার 54 বছর আমরা এখনো নির্বাচন কমিশন নিয়োগ হবে আইন নাই, আপনি সুনির্দিষ্ট আইন করেন। যেমন আইন তো করে গেছে কারা, ওইটা হলো সার্চ কমিটি, ওইটা হলো মানে অযোগ্যতা, ওই কমিটিতে তো এই সরকারও নতুন নির্বাচন, এর জন্য তো নতুন আইন দরকার। আপনি 10 মাসে কেন আইনটা করেন না এখন? আপনি যেমন আমরা যদি ভারতের দিকেও তাকাই, ভারতে কি হয়, নির্বাচন কমিশন নিয়োগ হয় যে সরকারি দল
বিরোধী দল এবং সুপ্রিম কোর্টের সবাই চিফ মিলে জাস্টিস। বসে, হ্যাঁ। না, সত্যি এই তিনজনের একটা সমন্বয়। এবং আপনি উনি কিন্তু রানিং স্টাফ, মানে রানিং কর্মকর্তা, হ্যাঁ। সরকারি কর্মকর্তা হিসেবে তিনি কিন্তু সর্বোচ্চ একজন সিনিয়র ব্যক্তি হিসেবে তিনি নিয়োগ পান। হ্যাঁ, আমাদের তো অবসরপ্রাপ্ত 10 বছর আগে অবসর গেছে, তাকে নিয়ে এসে আমরা চেয়ারম্যান বানাচ্ছি, মেম্বার না, বানাচ্ছি। এর জন্য আমি মনে করি এই জায়গায় এখানে আমি সেলিম ভাই আছে যে এখানে কিন্তু সুনির্দিষ্ট আলোচনার সুযোগ আছে। আপনি আমাদের অনেক কিছু, যেমন বিচারপতি নিয়োগ, আমরা কি হাইকোর্টে একটা প্রচলিত নিয়মকে 10 বছর যদি আপনি প্র্যাকটিসের বয়সে আপনি বিচারপতি হয়ে যেতে পারেন। আপনি এখানে তার কি যোগ্যতা হবে, তার কি পাবলিকেশন আছে, তার কি সুনির্দিষ্ট মামলার কোনো তার বিশেষ নৈপুণ্য আছে কিনা, এইভাবে নানা শর্ত জুড়ে যদি আমরা দিতে পারি, তার ডিগ্রি কি হ্যাঁ ডিগ্রি, তাইলে আমার কিন্তু অনেকটা আপনি জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারেন। এখন হলো কি দলীয় একটা আনুগত্য পাইলে এবং যদি থাকে এবং 10 বছর যদি আপনার মেয়াদ হলে আপনি জাস্টিস হয়ে যাচ্ছেন। তো এই সকল ক্ষেত্রে তো আমাদের রিপেয়ার করার জায়গা আছে। এই জায়গাগুলি আমরা কেন আলোচনা করি না আজকে? আমি মনে করি এই আলোচনাগুলোর কোনো, এই যে সংবিধান চেঞ্জ করতে হবে, আর আপনি এই জায়গাগুলি নির্দিষ্ট করেন। এই যে যেটা সেলিম ভাই বলছে যে 70 অনুচ্ছেদে আপনি 2টা করেছেন, একমত হয়েছে। এইভাবে কিভাবে ক্ষমতাটাকে ব্যালেন্স করা যায়, এই জায়গাটা আপনি হন। এখানে আলোচনাগুলো সুনির্দিষ্ট আমরা দেখি না, বরং এখানে মনে হচ্ছে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য যখনই আলোচনাগুলো আসে তখন অন্য আরেকটা কিছু আপনি জুড়ে দেন। আমাদের শিক্ষা ব্যবস্থা কি হবে আপনি দেখেন, এই যে বাংলা আগামী দিনে আপনাকে এই যে কোয়ালিটি, যে যদি আপনার মানব সম্পদ তৈরি করেন, শিক্ষা ব্যবস্থা দরকার। অথচ সকল কমিশন হয়েছে, শিক্ষার কোনো কমিশন নেই। অথচ আপনি দেখেন এই পুলিশ, দেখেন আমি সেলিম ভাই এই প্রশ্ন করেন কি না এই এনসিসিতে আমি জানি না, যে অনেক কমিশন হয়েছে, বলছে পুলিশ কমিশনের এটা প্রকাশের দরকার নেই, এটা নির্বাহী আদেশে বাস্তবায়ন করবে। অথচ সেন্সিটিভ ইস্যু হলো সবচেয়ে পুলিশ, অবশ্যই, কিন্তু সেটা কিন্তু আলোচনা নেই। এইগুলি কেন আলোচনা হচ্ছে না আমি জানি না। জি, অনেক অনেক ধন্যবাদ, অনেক পরিষ্কার আপনাদের সাথে আলোচনা করলাম। এবিএম মোশাররফ হোসেন অনেক ধন্যবাদ, রিজাউল ইসলাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ, সাদাত হোসেন আপনাকে ধন্যবাদ। তবে আমরা চাই এটা আসলে সুষ্ঠু সুন্দর জায়গায় যাক, সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে কিছুটা সংস্কার তো হোক। একটা আন্দোলন হয়েছে, একটা সরকারের পতন হয়েছে, সংস্কার হোক, দেশ নতুনভাবে নতুন কিছু ভাবুক, সাধারণ মানুষ সেটাই চায়, ভালোভাবে চলুক। তিনজনকে অনেক ধন্যবাদ, আজকে কৃতজ্ঞতা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।